হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি ক্লাস 10-এর মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের পেজ নাম্বার 77-এর যে ইংরেজির প্রশ্নটা আছে সেটা আমি ডিসকাস করব আর সলিউশন করব। তাহলে শুরু করা যাক। দেখো, প্রথমে যে সিনটা দেওয়া আছে, এই সিনটা কোথা থেকে দেওয়া আছে তোমরা বুঝতে পারছো। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু পড়লে তোমরা বুঝতে পারবে যে এটা ইউনিট 3 থেকে দেওয়া হয়েছে। ইউনিট 3 থেকে এটা দেওয়া হয়েছে। তাহলে আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। দেখো, প্রথম প্রশ্নটা বলেছে গান্ধীজির প্রেজেন্স কুড বি ফেল্ড অ্যামিড দ্য। গান্ধীজির উপস্থিতিটা কোথায় অনুভূত হয়েছিল? প্রেয়ার্স, ভজনস, ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস অ্যান্ড লাস্ট অপশন আছে রিক্যাপিচুলেশন অফ বাপু। তাহলে আমরা জানি ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। এটা পড়লেই তোমরা বুঝতে পারবে এখানে। আচ্ছা, আমি এখানে দেখিয়ে দিচ্ছি কোথায় লেখা আছে। এই যে দেখো, কুড বি ফিল গান্ধীজিস কুড বি ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। দেখো, আফটার দ্য ডিমাইজ অফ গান্ধীজি, ডিমাইজ মানে হচ্ছে গত হওয়া বা মারা যাওয়া। তাহলে গান্ধীজির মারা যাওয়ার পরে দ্য অথর ফেল্ড, অথর কিরকম অনুভব করছিলেন? পাজলড, আনপ্রোটেক্টেড, সরফুল নাকি অ্যাংরি? আনপ্রোটেক্টেড, আচ্ছা, পাজলড কথাটার মানে হচ্ছে বিস্মিত হওয়া, আনপ্রোটেক্টেড মানে হচ্ছে অসুরক্ষিত বোধ করা, সরফুল মানে তোমরা জানো দুঃখ ভাব করা, আর অ্যাংরি মানে হচ্ছে রেগে যাওয়া। তাহলে জানি আমরা আনপ্রোটেক্টেড, অসুরক্ষিত ভাব। এই যে দেখো, লিভিং মি আনপ্রোটেক্টেড। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। পিপল অন দ্য স্পেশাল ট্রেন স্যাং। ওই যে বিশেষ ট্রেনটার মধ্যে কিরকম গান করছিল? ভজনস, মেলোডি সং, রবীন্দ্রসঙ্গীত নাকি ভক্তিগীত? আমরা জানি ভজনস, দেওয়াই আছে। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন। আফটারওয়ার্ডস দে অল ওয়েন্ট ব্যাক টু। তারপরে তারা কোথায় ফিরে এসেছিল? আমরা জানি দিল্লিতে। পড়লেই বুঝতে পারবে, তোমরা সবাই পড়েছো। তারপরে দ্য রাইটার অফ দ্য অ্যাবাভ প্যাসেজ হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ। যে রাইটার, এই যে প্যাসেজটা আছে এর যে রাইটার, সে বলছে কার সাথে ডাইরেক্টলি সরাসরিভাবে হাঁটেনি? তাহলে আমরা জানি গান্ধীজি, অপশন নাম্বার 4। এরপরে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডস। প্রত্যেকটা স্টেশনে ওই যে শোকাহত মানুষেরা ভিড়, তারা কি করছিল? জমা হচ্ছিল, তাই না? এই যে দেখো, এখানে কি দেওয়া আছে? অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডস ফিল দ্য প্ল্যাটফর্ম, মানে ওই যে প্ল্যাটফর্মটায় ভিড় করছিল, তাই না? তাহলে ভর্তি হয়ে যাচ্ছিল। অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডস ফিল্ড দ্য প্ল্যাটফর্ম। পরেরটা, গান্ধীজির অ্যাশেস ওয়ার টেকেন টু এলাহাবাদ। এলাহাবাদ নিয়ে যাওয়া হয়েছিল গান্ধীজির ওই যে অ্যাশ, অর্থাৎ হচ্ছে ওই ছাইটা, সেটা কিসে? বাই আ স্পেশাল ট্রেন, তাই না? বাই আ স্পেশাল ট্রেন, একটা বিশেষ ট্রেনে করে সেটা নিয়ে যাওয়া হয়েছিল। পরেরটা, বাপুস ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ। বাপুস ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। দেখো, শেষ লাইনেই দেওয়া আছে। তাহলে কি হবে? বাপুস ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। চলো, এবার আছে ট্রু আর ফলস, তার সাথে আমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দেখো, প্রথমটা কি বলেছে? গান্ধীজি স্ট্রেংথেন দ্য অর্ডিনারি ফোক অফ ইন্ডিয়া। অর্থাৎ গান্ধীজি যে অর্ডিনারি ফোক মানে সাধারণ যে মানুষ, ভারতের সাধারণ মানুষকে শক্তিশালী, আরো শক্তিশালী করে তুলেছিল। এটা কি হবে? এটা ট্রু হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট কি দেবো আমরা? সাপোর্টিং স্টেটমেন্ট এখানে দেবো, এই যে হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওয়েকেন্ড দেম ওয়ান অ্যানাদার্স সাফারিং। ঠিক আছে, এটা আমরা দেব। তিনি কি করেছিলেন? যে এই দেম মানে এখানে কি বলছে? এই যে অর্ডিনারি ফোকের কথা বলা হচ্ছে, সাধারণ মানুষের কথা বলা হচ্ছে, তাদেরকে কি ইনডিফারেন্স মানে উদাসীনতা, এই উদাসীনতা থেকে তিনি বের করেছিলেন এবং জাগিয়ে তুলেছিলেন। অ্যাওয়েকেন্ড মানে কি? জাগিয়ে তুলেছিলেন বা বুঝতে শিখিয়েছিলেন। ওয়ান অ্যানাদার সাফারিং মানে একে অপরের যে কষ্ট, যে দুঃখ, সেটা তিনি বোঝাতে পেরেছিলেন। তাহলে ওটা প্রথম প্রশ্নের সাপোর্টিং স্টেটমেন্ট আমরা দেব। এটা আমরা
প্রথম প্রশ্নের সাপোর্টিং স্টেটমেন্ট দেব। আচ্ছা, সেকেন্ড কি বলেছে? দ্য ন্যারেটর ডিড নট হ্যাভ দ্য অপরচুনিটি টু ওয়াক উইথ গান্ধীজি। এটাও ট্রু হবে। ন্যারেটর তো কখনোই গান্ধীজির সাথে সরাসরি কখনোই হাঁটেনি। তাহলে এটা সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কি দেব? এই যে এটা, আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়াক উইথ গান্ধীজি, এইটুকুটা আমরা যদি দিই তাহলেই হবে সাপোর্টিং স্টেটমেন্ট। ঠিক আছে, চলে আসো এর পরে কি আছে। এরপরে পোয়েমটা দেখো কোথা থেকে দেওয়া আছে, দ্য স্নেল থেকে দেওয়া আছে। সবাই পড়েছো তোমরা। এখান থেকে কি কি প্রশ্নগুলো আছে আমরা একটু দেখি। প্রথমে কি বলেছে? চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য স্নেল শ্রিঙ্কস, শ্রিঙ্কস মানে কি? কুঁকড়ে যাওয়া, কুঁকড়ে ছোট হয়ে যাওয়া। তাহলে স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ রুম, ইনটু হিজ হার্ট, ইনটু হিজ হাউস, তাই না? ওর যে খোলটা সেটাই তো ওর হাউস। আমরা পোয়েমটা পড়ে বুঝেছি। তাহলে অপশন নাম্বার সি। আর স্নেল ডুয়েলস, ডুয়েলস মানে কি? ঘোরাঘুরি করা। তাহলে স্নেলটা ঘোরাঘুরি করে কি? একাই তো, তাহলে অ্যালোন হবে। উইথ হিজ ফ্যামিলি, উইথ হিজ ফ্রেন্ড, উইথ হিজ মাস্টার, এগুলো কিছুই হবে না, অ্যালোন মানে একা। দ্য স্নেলস, দ্য স্নেল চ্যাটেলস, চ্যাটেলস মানে কি? সম্পত্তি বা সম্পদ। তাহলে এখানে পোয়েমের লাইনে দেখো, এই যে এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, মানে নিজের টুকু ছাড়া তার আর কোনো সম্পত্তি নেই, কোনো সম্পত্তি বা সম্পদ এসব কিছু নেই। তাহলে এখানে কি হবে? নান এক্সেপ্ট হিমসেলফ, নিজেকে ছাড়া আর অন্য কিছু তার সম্পত্তি নেই। তাহলে এর পরের প্রশ্নটা কি বলেছে? ডেঞ্জার কামস টু দ্য স্নেল ফ্রম, ডেঞ্জার মানে বিপদ আসে কোথা থেকে? এয়ার, আদার অ্যানিমেলস, টাইডস নাকি স্টর্ম? স্টর্ম হবে, ওইমেই দেওয়া আছে। এয়ার মানে তোমরা জানো বাতাস, আদার অ্যানিমেল মানে অন্যান্য প্রাণী, টাইড মানে তোমরা জানো ঢেউ, আর স্টর্ম মানে তোমরা জানো ঝড়। তাহলে পোয়েমে দেওয়া আছে স্টর্ম। এরপরে কি বলেছে? হোয়াট ডাজ দ্য স্নেল ইউজুয়ালি স্টিক টু, কোথায় লেগে থাকে? কোথায় লেগে থাকে? তাহলে ইউজুয়ালি স্টিক টু দ্য ওয়াল হবে, আর কোথায় হবে? ফ্রুট হবে, আর কোথায় হবে? গ্রাস হবে, লিফ, টু গ্রাস, লিফ, ফ্রুট অর ওয়াল, তাই না? তাহলে আমরা লিখবো এইভাবে, দ্য স্নেল ইউজুয়ালি স্টিক্স করব আমরা itself to grass, leaf, fruit or wall। ঠিক আছে, পরের প্রশ্নটা, হোয়াট কাইন্ড অফ ডেঞ্জার মে দ্য স্নেল ফেস, কি ধরনের বিপদ এই শামুকটা সম্মুখীন হয়, মানে কি ধরনের বিপদের সম্মুখীন হয়? আমরা জানি, এখানে দেখো পোয়েমের লাইনে কি আছে, when danger imminent betides of storm or other harm besides of weather, মানে ব্যাড ওয়েদারের কারণে যেসব হার্মগুলো হয় আর তাছাড়া স্টর্ম। তাহলে আমরা এটাকে একটু সাজিয়ে কিভাবে লিখব? দ্য স্নেল, সেকেন্ড প্রশ্নটা আমি উপরে লিখছি, দ্য স্নেল may face the dangers from storm or other harm caused by bad weather। ঠিক আছে, খারাপ আবহাওয়ার জন্য যে ধরনের বিপদ হয় আর কি। ঠিক আছে, তাহলে এটা 2 নম্বর প্রশ্নের অ্যান্সার, আর এটা 1 নম্বর প্রশ্নের অ্যান্সার। এর পরেরটা, আনসিনে চলে আসো। দেখো এখানে আনসিনটা কি বলছে আমি তোমাদের একটু বলে দিই। এখানে একটা তোমরা ফ্রেজ পাবে, ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট। এটা কি? আর একটা জানতে হবে আমাদেরকে, ডেভেলপড গ্রুপ অফ নেশনস। এই দুটো জিনিসকে আমাদের বুঝতে হবে। তার আগে এবার আমি আনসিনটা শুরু করি, যখন এই জায়গাতে আসবো তখন আমি তোমাদেরকে এটা ভালো করে বুঝিয়ে দেবো। তাহলে চলো শুরু করা যাক। দেখো কি বলছে প্রথমে,
India has only 1 decade to change its status into a developed country and will need to focus on education, failing which the much hailed demographic dividend will turn into a disadvantage, a report said. মানে কি বলছে দেখো, একটা প্রতিবেদনে বলা হয়েছে কি, যে ভারতের কাছে ইন্ডিয়া হ্যাজ অনলি 1 ডিকেড, মানে ভারতের কাছে আর মানে শুধুমাত্র আর 10 বছর আছে। তোমরা জানো ডিকেড মানে বলা হয় 10 বছর, ভারতের কাছে আর 10 বছর আছে কিসের জন্য? টু চেঞ্জ ইটস স্টেটাস, স্টেটাস মানে এর যে অবস্থানটা, এই যে বর্তমান সময়ে যে অবস্থানটা, এটাকে বদলে দেওয়ার জন্য। আর বদলে কি বদলাবে? ইনটু আ ডেভেলপড কান্ট্রি। ডেভেলপড কান্ট্রি কি? ডেভেলপড কান্ট্রি মানে হচ্ছে উন্নত দেশে পরিণত হওয়ার জন্য ভারতের কাছে বলছে আর মাত্র 10 বছর মতো সময় আছে। অ্যান্ড উইল নিড টু ফোকাস অন এডুকেশন, যার জন্য কিনা ভারতকে এডুকেশনের উপরে জোর দিতে হবে, অর্থাৎ শিক্ষা দীক্ষার উপরে গুরুত্ব দিতে হবে। ফেইলিং হুইচ দ্য মাচ হেল্ড ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট উইল টার্ন ইন্টু এ ডিসঅ্যাডভান্টেজ, মানে যদি ব্যর্থ হয় তাহলে যে মাচ হেল্ড মানে বহু প্রশংসিত যে ডেমোগ্রাফিক ডিভাইডেন্টের কথা বলা হচ্ছে, এটার মানে হচ্ছে জনসংখ্যাগত লভ্যাংশ। জনসংখ্যাগত, বাংলাতে এটাকে বলা হয় জনসংখ্যাগত লভ্যাংশ। জনসংখ্যাগত লভ্যাংশ, ঠিক আছে? কি বলছে? যদি ব্যর্থ হয় তাহলে এই যে বহু প্রশংসিত জনসংখ্যাগত লভ্যাংশের যে কথা বলা হচ্ছে, সেটা উইল টার্ন ইনটু আ ডিসঅ্যাডভান্টেজ, মানে এটা অসুবিধায় পরিণত হবে। এবার আমি তোমাদের বলছি যে ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট বা জনসংখ্যাগত লভ্যাংশ এটা বলতে কি বোঝাতে চাইছে। দেখো, জনসংখ্যাগত লভ্যাংশ মানে যত বেশি জনসংখ্যা কাজ করবে আর কি, মানে কম বয়সী, ধরো তুমি এজটা তুমি ধরো 20 থেকে 60 বা 65 পর্যন্ত তুমি ধরো, মানে এটা কি, এটা হচ্ছে ওয়ার্কিং এজ, কাজ করার বয়সটা। অর্থাৎ যত একটি দেশের মধ্যে যত বেশি সংখ্যক মানুষ এই এজ অফ গ্রুপের মধ্যে থাকবে, এই বয়সের মধ্যে থাকবে, তারা কিনা বেশি কাজের সাথে যুক্ত থাকবে। আর বেশি কাজের সাথে যুক্ত থাকা মানে কি, তারা বেশি ইনকাম করবে। বেশি ইনকাম করা মানে কি, তারা হচ্ছে সরকারকে বেশি ট্যাক্স দেবে। আর সেই ট্যাক্সের টাকা থেকে সরকার কি করবে? বিভিন্ন বিভিন্ন জায়গায় বিনিয়োগ করতে পারবে, যেগুলো সমাজের ক্ষেত্রে সুবিধা হবে আর কি। যেমন তুমি ধরো তার থেকে স্কুল, হসপিটাল, তাছাড়া রোড, ঠিক আছে, কমিউনিকেশন, এইগুলো সার্ভিস, এই যে এইসব যে সেক্টরগুলো আছে, এই সেক্টরে খরচ করতে পারবে, ঠিক আছে। আর কি জনসংখ্যাগত লভ্যাংশ মানে হচ্ছে যদি বেশি মানুষ বেশি ইনকাম করে, অর্থাৎ তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিংটাও অনেকটা বেশি ইমপ্রুভ হবে, তারা বেশি ইনকাম করবে, তারা বেশি সঞ্চয় করতে পারবে। আর বেশি সঞ্চয় করা মানে তারা অন্যান্য ক্ষেত্রে বেশি বিনিয়োগ করতে পারবে। তো ওভারঅল ব্যাপারটা হচ্ছে সার্কুলার ক্ষেত্রে সেটা সরকারেরই লাভ হবে, একটি দেশেরই লাভ হবে। তো সেটাই হচ্ছে জনসংখ্যাগত লভ্যাংশ, এখান থেকে বলা হচ্ছে এটাকে, ঠিক আছে। তাহলে এটা বলছে কি, একটা ডিসঅ্যাডভান্টেজ, অসুবিধায় পড়ে যাবে। কেন? যদি না শিক্ষায় গুরুত্ব দেওয়া হয়। শিক্ষায় যদি সঠিক শিক্ষা যদি না দেওয়া হয়, তাহলে ভুলভাল কাজে নিযুক্ত হয়ে যাবে। এদেরকে সঠিক শিক্ষা দিয়ে সঠিক কাজে রাখতে হবে, তবে গিয়েই আমরা এই জনসংখ্যাগত লভ্যাংশটা লাভ করতে পারবো। বোঝা গেল? এরপরে কি বলছে দেখো, ইফ ইন্ডিয়া ইজ নট এবল টু গেট ইটস অ্যাক্ট টুগেদার, যদি ভারত এর যে অ্যাক্টগুলো মানে এর যে নীতিগুলো, এগুলো যদি সঠিকভাবে না করতে পারে, ইট উইল নেভার বি এবল টু গো ইনটু দ্য ডেভেলপড গ্রুপ অফ নেশনস। দেখো, ডেভেলপড গ্রুপ অফ নেশন মানে সেই সব উন্নত দেশের কথা বলা হচ্ছে, বিশেষত পশ্চিমী দেশগুলো। যেমন আমি যদি বলি, এখানে প্রথম নামটায় আসবে ইউএসএ, এরপরে আসবে জাপান, ঠিক আছে, জার্মানি, এই ধরনের যে দেশগুলো, এগুলো হচ্ছে ডেভেলপড নেশন। কেন এগুলো ডেভেলপড নেশন? এই সব দেশের পরিকাঠামো থেকে শুরু করে তুমি স্বাস্থ্যক্ষেত্রে উন্নত স্বাস্থ্যক্ষেত্র দেখতে পাবে, তাছাড়া ইনফ্রাস্ট্রাকচার ভালো দেখতে পাবে, ভালো স্কুল, ভালো এডুকেশন, ভালো স্ট্যান্ডার্ড অফ লিভিং, ঠিক আছে। এইসব বিভিন্ন ক্ষেত্রে এরা হচ্ছে অনেক বেশি এগিয়ে আছে, যার জন্য এদেরকে বলা হয় ডেভেলপড গ্রুপ অফ নেশনস, ঠিক আছে। এরা হচ্ছে উন্নত দেশ। তাহলে এই উন্নত দেশে পৌঁছতে গেলে ভারতের কাছে বলছে আর মাত্র 10টি মাত্র বছর পড়ে রয়েছে। এরপরে কি বলছে, দ্য রিপোর্ট বাই দ্য রিসার্চ উইং অফ কান্ট্রিজ লার্জেস্ট লেন্ডার এসবিআই ওয়ান। এই রিপোর্টটাই প্রতিবেদনটা কারা করেছে?
রিসার্চ উইং মানে গবেষণা শাখা কোথাকার, এই দেশের লার্জেস্ট লেন্ডার, কান্ট্রিজ লার্জেস্ট লেন্ডার এসবিআই, মানে লেন্ডার মানে হচ্ছে ঋণদাতা, ভারতের সবচেয়ে বড় ঋণদাতা এসবিআই, তারা কিনা সতর্ক করেছে এই প্রতিবেদনে। ইন্ডিয়া হ্যাজ পারহ্যাপস নাও অনলি আ লিমিটেড উইন্ডো অফ ডিকেড, মানে ওই কথাটাই বলছে যে একটা সীমিত দশক পড়ে রয়েছে ভারতের কাছে টু গেট ইনটু দ্য ডেভেলপড কান্ট্রি ট্যাগ, মানে এই ডেভেলপড কান্ট্রির যে তকমাটা এটা পাওয়ার জন্য, আর ওই বলছে যে সীমিত এক দশক মতো পড়ে আছে, অর স্টে পারপেচুয়ালি, নয়তো কি বলছে থাকতে হবে চিরকালের জন্য, পারপেচুয়ালি মানে চিরস্থায়ী বা চিরকালের জন্য, ইন এমার্জিং গ্রুপ অফ ইকোনমিস। এমার্জিং গ্রুপ অফ ইকোনমিস মানে কি, যেগুলো উদীয়মান অর্থনীতির যে দেশ, যেমন আমরা বলি ইন্ডিয়াকে বলা হয় এমার্জিং ইকোনমি, ঠিক আছে, এছাড়া হতে পারে বাংলাদেশ বলতে পারো, এরা কি উদীয়মান অর্থনীতির দেশ, ডেভেলপিং কান্ট্রিজ যেগুলোকে বলা হয়, ডেভেলপড না ডেভেলপিং, তারা ডেভেলপ করছে, বাংলাদেশ, এইগুলোকে তোমরা বলতে পারো যে এমার্জিং গ্রুপ অফ ইকোনমিজের মধ্যে এইগুলো পড়ছে। এবার কি বলছে দেখো, পলিসি মেকারস ওয়েক আপ অ্যান্ড স্মেল দ্য কফি। পলিসি মেকারস মানে যারা নীতি নির্ধারণ করে, বিভিন্ন ক্ষেত্রে নীতি নির্ধারণ, যেমন আমাদের বিদেশ নীতি কিরকম হবে, শিক্ষায় আমাদের কি কি নীতি আমাদের নতুন ভাবে আনতে হবে, বা পুরনো কোনো নীতিকে বাদ দিতে হবে কিনা, তাদের বলা হচ্ছে পলিসি মেকারস। অর্থাৎ নীতি নির্ধারণকারীদেরকে কি বলছে, ওয়েক আপ অ্যান্ড স্মেল দ্য কফি, এটা একটা ইডিয়াম, এটার মানে হচ্ছে যে জেগে ওঠো আর হচ্ছে বাস্তবটা বুঝতে শেখো, ঠিক আছে, এটা একটা এক ধরনের ইডিয়াম। দ্য রিপোর্ট সেড, এই প্রতিবেদনে এটাই বলা হয়েছে। আর কি বলেছে, দ্য রিপোর্ট সেড দ্য গভর্নমেন্ট অ্যান্ড পলিসি মেকার্স উইল হ্যাভ টু ফোকাস অন দ্য ইয়াং পিপল। এই প্রতিবেদনে আর কি বলেছে, দ্য গভর্নমেন্ট মানে সরকারকে, আর পলিসি মেকার্স মানে নীতি নির্ধারণকারীদের কি বলেছে, উইল হ্যাভ টু ফোকাস অন দ্য ইয়াং পিপল, মানে কি তরুণ বয়সী কম বয়সী মানুষদের উপরে গুরুত্ব দিতে বলছে, ফোকাস করতে বলছে, টু এনশিওর দে বিকাম গুড সিটিজেন্স। এনশিওর মানে হচ্ছে নিশ্চিত হতে বলছে যে তারা যাতে ভালো নাগরিক হয়, সিটিজেন্স মানে তোমরা জানো নাগরিক, অ্যান্ড ইনভেস্ট ইন এডুকেশন, আর কি ইনভেস্ট ইন এডুকেশন মানে শিক্ষা দীক্ষায় বিনিয়োগ করতে বলছে, ইন অর্ডার টু অ্যাচিভ দ্য অবজেক্টিভ। এখানে অবজেক্টিভ মানে বলছে লক্ষ্যে, ওই লক্ষ্যটা আমরা যাতে অর্জন করতে পারি তার জন্য বলছে যে এডুকেশনে ইনভেস্ট করার জন্য, অ্যান্ড রিয়েলাইজ দ্য ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট, আর কি বুঝতে বলছে এই জনসংখ্যাগত লভ্যাংশ। বুঝতে পারলে, ইন্ডিয়ার স্ট্রেংথ অফ ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট, ভারতের যে শক্তি, এই যে জনসংখ্যাগত লভ্যাংশের কথা বলা হচ্ছে, মানে বেশি জনসংখ্যা অর্থাৎ বেশি আয়, অর্থাৎ বেশি বিনিয়োগ, সরকারের বেশি টাকা, সরকার বেশি ট্যাক্স সংগ্রহ করবে, এইটাকে যে বলছে ভারতের শক্তি হিসাবে বলছে, ইন্ডিয়ার স্ট্রেংথ অফ ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট কুড অ্যাকচুয়ালি টার্ন ইনটু ইন্ডিয়াস ডিসঅ্যাডভান্টেজ বাই 2030। বলছে এটা কি না পরিণত হতে পারে একটা অসুবিধায়, টার্ন ইনটু ইন্ডিয়াস ডিসঅ্যাডভান্টেজ, 2030 সালের মধ্যে এটা কিন্তু অসুবিধায় পরিণত হতে পারে, এটা কিন্তু সতর্ক করেছে, ইট ওয়ান্ট। কারণ আমি কি বললাম, ওদেরকে যদি বেশি পপুলেশন হয়ে যায় আর তারা যদি কাজ বাজ না করে, তখন কি হবে, সরকারের উপরে তো চাপ বাড়বে না, সরকারকে তো তাদের জন্য বেশি বেশি পরিমাণে তাদেরকে জব অফার করতে হবে, তাই না, কাজ বাজের তাদেরকে সন্ধান দিতে হবে, আর তারা যদি কাজবাজই না করে, সঠিকভাবে যদি পড়াশুনো না করে, তাহলে তারা যদি ভুলভাল কাজে নিযুক্ত হয়ে যায়, তখন এটা কি বলছে, এটা অসুবিধায় পরিণত হবে। দ্য পপুলেশন গ্রোথ ট্রেন্ড ইন্ডিকেটস, পপুলেশন গ্রোথ ট্রেন্ড মানে হচ্ছে জনসংখ্যার বৃদ্ধির যে ধারাটা, সেটা কি বোঝাচ্ছে, দ্যাট ইনক্রিমেন্টাল পপুলেশন গ্রোথ মানে ক্রমবর্ধমান জনসংখ্যার যে বৃদ্ধিটা হচ্ছে, হ্যাজ বিন স্ট্যাগনেন্ট, স্ট্যাগনেন্ট মানে হচ্ছে স্থির হয়ে আছে, ইন দ্য লাস্ট 2 ডিকেডস মানে বিগত যে 2 দশক ধরে কি বলেছে, এই জনসংখ্যার বৃদ্ধির হারটা সেটা স্থির হয়ে আছে অ্যাট অ্যাপ্রক্সিমেটলি 18 করোড়, মানে কত, আনুমানিক 18 কোটিতে স্থির হয়ে আছে। অ্যান্ড ফার্টিলিটি রেটস আর কোয়াইট ডাইভার্স, ফার্টিলিটি রেটস মানে হচ্ছে জন্মের হার, এটা কি বলেছে, কোয়াইট ডাইভার্স, ডাইভার্স মানে হচ্ছে ভিন্ন ভিন্ন অ্যাক্রস স্টেটস, অর্থাৎ জন্মের যে হারটা সেটা বিভিন্ন রাজ্যে সেটা বিভিন্ন বিভিন্ন, ঠিক আছে, বিভিন্ন রাজ্যে বিভিন্ন, এটা বলতে চাইছে। ইট অ্যাডেড, এটা আবার যোগ করেছে, দ্য রিপোর্ট সেড কর্ণাটকা হুইচ হ্যাজ সিন আ ডিক্লাইন ইন বার্থ রেট, কর্ণাটকা মানে তোমরা জানো এটা আমাদের ভারতের একটা স্টেট, রাজ্য, এটাতে কি দেখেছে, ডিক্লাইন ইন বার্থ রেট মানে কি জন্মের হারটা কমেছে, ওভার দ্য লাস্ট ফিউ ডিকেডস, বিগত কয়েক দশক ধরে এর জন্মের হারটা কমেছে, দ্যাট হ্যাজ লেড টু দ্য শেয়ার অফ দোজ ওভার 60 ইয়ার্স, মানে 60 বছরের ঊর্ধ্বে 60 ইয়ার্স, ইনক্রিজিং টু 9.5% ইন 2011 ফ্রম 6.1% ইন 1971। অর্থাৎ কি বলছে দেখো, 1971 সালে এই 60 বছরের ঊর্ধ্বে মানুষের সংখ্যা পার্সেন্টেজ কত ছিল, 6.1,
যেটা 2011-এ হয়েছে 9.5%, অর্থাৎ কি বেড়েছে। এটা কি বলেছে, ইজ বেস্ট রিপ্রেজেন্টেটিভ অফ দ্য নিড টু ফোকাস অন এডুকেশন। এটা বলছে একটা দারুণ একটা উদাহরণ যে আমাদেরকে এডুকেশন অর্থাৎ শিক্ষা দীক্ষার উপরে জোর দিতে হবে, নিড টু ফোকাস অন এডুকেশন। ঠিক আছে। উইথ দ্য অ্যাফ্লুয়েন্স, অ্যাফ্লুয়েন্স মানে হচ্ছে সমৃদ্ধি বা সচ্ছলতা তোমরা বলতে পারো, দ্যাট কামস অ্যাজ আ রেজাল্ট অফ স্লোয়ার পপুলেশন গ্রোথ। স্লোয়ার পপুলেশন গ্রোথ মানে ধীর গতির যে জন্মহারের যে বৃদ্ধিটা সেটা বলছে। তার ফলে কি হয়েছে, অ্যাফ্লুয়েন্স মানে সমৃদ্ধি, ধনসম্পদ বেড়েছে। কেন, যদি মানুষ একটা দেশের মধ্যে যদি মানুষের পপুলেশন গ্রোথটা কম হয় তাহলে অটোমেটিক্যালি এই সমৃদ্ধিটাও বাড়বে। ঠিক আছে, মানে কি, তারা বেটার লাইফ, তারা কি বলবো, তারা বেটার লাইফ তারা কাটাতে পারবে। যেমন তুমি ইউরোপিয়ান দেশগুলো তোমরা দেখতে পারো, ইউরোপিয়ান দেশের জনসংখ্যা সীমিত, তাদের পপুলেশন গ্রোথ যেটা হয় সেটা অনেক স্লো, ধীর গতিতে থাকে। যার ফলে কি তাদের যে জিডিপিটা, অর্থাৎ এটা তোমরা যদি ইকোনমি সম্পর্কে তোমাদের যদি একটু ধারণা থাকে তাহলে তোমরা বুঝতে পারবে, তাদের যে জিডিপি গ্রস, জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক আছে, মানে সমস্ত খরচ, সরকারের খরচ আর সমস্ত সরকারের মানে বাদ দেওয়ার পরে যে সঞ্চয়টা হয় সেটাকে বলা হয় জিডিপি। একটি দেশের জিডিপি সেটাকে বলা হয়। তো জিডিপি যদি যে দেশের বেশি থাকবে আর মানুষের সংখ্যা যদি কম থাকে তাহলে তারা স্বভাবতই তারা কি হয়, ভালো একটা জীবনযাপন করতে পারে। তো সেটাই বলছে, যদি স্লোয়ার পপুলেশন গ্রোথ থাকে, যদি জনসংখ্যার বৃদ্ধির হারটা যদি স্লো হয়, ধীর গতিতে হয়, তাহলে কি সমৃদ্ধি বা সম্পদ কিন্তু আসবে। তাহলে কি বলছে, উইথ দ্য অ্যাফ্লুয়েন্স দ্যাট কামস অ্যাজ এ রেজাল্ট অফ স্লোয়ার পপুলেশন গ্রোথ, পিপল আর প্রিফারিং টু পুট দেয়ার চিলড্রেন ইন প্রাইভেট স্কুলস। বলছে তার ফলে কি হচ্ছে, পিপল মানে মানুষজন কি করছে, প্রেফার করছে, নিশ্চিত করছে, বা তাদের যে ইচ্ছাটা, তারা কি করছে, পুট দেয়ার চিলড্রেন ইন প্রাইভেট স্কুলস, অর্থাৎ প্রাইভেট স্কুলে তারা পাঠাচ্ছে তাদের বাচ্চাদের, অ্যান্ড নট দ্য গভর্নমেন্ট ওয়ান্স। গভর্নমেন্ট অর্থাৎ সরকারি স্কুলে কিন্তু তারা পাঠাচ্ছে না, অন হুইচ আ লার্জ নাম্বার অফ পপুলেশন স্টিল ডিপেন্ডস। ওই গভর্নমেন্ট স্কুলের উপরে কিন্তু এক বৃহৎ পরিমাণে মানুষ, অনেক বেশি পরিমাণে মানুষ তারা কিন্তু এখনো তারা ভরসা করে আছে, ডিপেন্ড করে আছে। ঠিক আছে, দেখো এইটাই আনসিনটা আমি আরেকবার তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি এটা কি বলতে চাইছে। ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট অর্থাৎ আমি কি বললাম, জনসংখ্যাগত লভ্যাংশ, মানে বেশি জনসংখ্যার মানুষ যদি কাজে নিযুক্ত থাকে আর মানে ডিপেন্ড করা মানুষ অর্থাৎ শিশুর পরিমাণ যদি কম থাকে, বয়স্কের পরিমাণ যদি কম থাকে, মানে নির্ভরযোগ্য মানুষ যদি না থাকে, যে একে অপরের উপর নির্ভর করে থাকতে হবে একটা ফ্যামিলি মেম্বারের, ধরো বয়স্ক কোনো ফ্যামিলি মেম্বার আছে বা শিশু কোনো ফ্যামিলি মেম্বার আছে, তারা কি বড়দের উপর অন্যের উপর নির্ভরশীল, তাহলে ওই নির্ভরশীল মানুষের পরিমাণটা যদি কম থাকে, বেশিরভাগ মানুষ যদি এই এজ গ্রুপের মধ্যে যদি পড়ে, বেশিরভাগ মানুষ যদি কাজে নিযুক্ত হয়, তাহলে কি তারা বেশি ইনকাম করবে, আর সেই বেশি ইনকাম থেকে আমি বোঝালাম যে সরকার বেশি কিন্তু ট্যাক্সটাও আদায় করতে পারবে, আর সেই ট্যাক্সের টাকা থেকেই কিন্তু জনকল্যাণমূলক কাজে বিনিয়োগ করতে পারবে। তো এটা বলা হয়েছে। আর ডেভেলপড কান্ট্রি যেটা বলা হচ্ছে, যে ডেভেলপড কান্ট্রি, এটা আমি বোঝালাম ডেভেলপড কান্ট্রি কোনগুলো হয়, তাদের কি কি কোয়ালিটি থাকে। যেমন আমি বললাম হেলথ কেয়ার সিস্টেম ওদের অনেক ভালো থাকে, আর কি তাদের ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ রাস্তাঘাট থেকে শুরু করে তাদের ইন্টারনেট থেকে শুরু করে কমিউনিকেশন সিস্টেম, এই জিনিসগুলো তাদের অনেক বেটার হয়। আর কি স্ট্যান্ডার্ড অফ লিভিং অনেক ভালো থাকে, মানে তারা অনেক ভালো একটা জীবনযাপন তারা করতে পারে। তো এই জিনিসগুলো তাদের থাকে, এটা হচ্ছে ডেভেলপড কান্ট্রি। ঠিক আছে, আর উদাহরণস্বরূপ আমি বলেছি ইউএসএ, জাপান, জার্মানি, ইংল্যান্ড, এইগুলো হচ্ছে ডেভেলপড কান্ট্রি, অস্ট্রেলিয়া, এগুলো হচ্ছে ডেভেলপড কান্ট্রি। আচ্ছা, এবার আমরা প্রশ্নগুলো করব। দেখো, দ্য টাইম নিডেড ফর ইন্ডিয়া টু চেঞ্জ ইটস স্টেটাস, কত সময় দরকার ভারতের এই যে অবস্থানটা পরিবর্তনের জন্য ইন্টু আ ডেভেলপড কান্ট্রি, মানে ডেভেলপড কান্ট্রির যে ওই 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 জায়গায় পৌঁছতে গেলে ভারতের কত সময়, তাহলে কত, 1 ডিকেড, 1 দশক, ডিকেড মানে বললাম দশক বা 10 বছর। টু অ্যাচিভ দ্য গোল ইন্ডিয়া হ্যাজ টু গিভ এমফাসিস, এই যে লক্ষ্য পূরণ আমাদের করতে হবে, লক্ষ্য অর্জন করার জন্য, অ্যাচিভ দ্য গোল, এটার জন্য ভারতকে জোর দিতে হবে কোথায়, হেলথ অ্যান্ড হাইজিন, স্যানিটেশন, ইনফ্রাস্ট্রাকচার নাকি এডুকেশন, ওখানে ছিল এডুকেশন, শিক্ষা দীক্ষার উপর জোর দিতে হবে। আর ইনফ্রাস্ট্রাকচার মানে পরিকাঠামো, স্যানিটেশন মানে পরিচ্ছন্নতা, হেলথ অ্যান্ড হাইজিন মানে ওই স্বাস্থ্য বা পরিচ্ছন্ন, ওটাই বলতে চাইছে। দ্য পলিসি মেকার্স মানে নীতি নির্ধারণকারী অফ আওয়ার কান্ট্রি শুড,
পলিসি মেকারসদের আমাদের কি করা উচিত? ওয়েক আপ, রিমেন ইনডিফারেন্ট, থিঙ্ক ডিফারেন্টলি, গিভ স্ট্রেস অন হিস্ট্রি। ওয়েক আপ মানে জেগে উঠতে হবে, তাই না? রিমেন ইনডিফারেন্ট মানে হচ্ছে কি, আলাদা কিছু আমাদের ভাবার দরকার নেই। আর থিঙ্ক ডিফারেন্টলি মানে আলাদা কিছু ভাবতে বলছে। আর গিভ স্ট্রেস অন হিস্ট্রি মানে ইতিহাসের উপর গুরুত্ব বা জোর দিতে বলছে। তাহলে ওয়েক আপ ওখানে ছিল, এই যে ওয়েক আপ, পলিসি মেকারস ওয়েক আপ অ্যান্ড স্মেল দ্য কফি। তাহলে ওয়েক আপ জেগে উঠতে হবে। এরপরে কি বলছে? দ্য পপুলেশন গ্রোথ ট্রেন্ড ইন্ডিকেটস। পপুলেশন গ্রোথ ট্রেন্ড মানে হচ্ছে জনসংখ্যার যে গ্রোথটা হচ্ছে, বৃদ্ধিটা হচ্ছে, তার যে ধারাটা, সেটা কি বোঝাচ্ছে? গ্রোথ রেট ইজ কন্ট্রোলড, গ্রোথ রেট ইজ ইনক্রিজিং র্যাপিডলি, গ্রোথ রেট ইজ ডিক্রিজিং, নান অফ দিস। দেখো, গ্রোথ রেট ইজ কন্ট্রোল মানে এটা কন্ট্রোলের মধ্যে আছে। গ্রোথ রেট ইজ ইনক্রিজিং র্যাপিডলি মানে খুব দ্রুত গতিতে বাড়ছে। আর গ্রোথ রেট ইজ ডিক্রিজিং মানে কমছে। আর নান অফ দিস। ওখানে ছিল স্ট্যাগনেন্ট কথাটা আমরা পেয়েছিলাম। স্ট্যাগনেন্ট মানে আমি কি বললাম? স্থির। এখানে ছিল স্ট্যাগনেন্ট। এই যে ইনক্রিমেন্টাল পপুলেশন গ্রোথ হ্যাজ বিন স্ট্যাগনেন্ট, ইট ওয়ান্ট। তাহলে মানে কি? স্থির মানে কি? এটা কন্ট্রোলে আছে, তাই না? না বাড়ছে না কমছে, তাহলে কন্ট্রোলে আছে। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, দ্য বার্থ রেট ইন কর্ণাটকা। ওই রিপোর্ট অনুযায়ী, প্রতিবেদন অনুযায়ী কর্ণাটকের যে জন্মের হারটা, সেটা কি ডিক্লাইনিং, কমছে। অ্যাব্রাপ্ট মানে অপ্রত্যাশিত, হাই মানে কি বাড়ছে, আর নর্মাল মানে হচ্ছে ওই স্থির আছে। তাহলে কি ছিল? কর্ণাটকাতে কি ছিল? ডিক্লাইনিং, কম ছিল, তাই না? দ্য রিপোর্ট সেড কর্ণাটকা হুইচ হ্যাজ সিন এ ডিক্লাইন ইন বার্থ রেট, তার মানে কি কম ছিল। তাহলে অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। স্লোয়ার পপুলেশন পেভস দ্য ওয়ে ফর দ্য সিটিজেন্স টু পুট দেয়ার চিলড্রেন ইন। আচ্ছা, আমি তখন বললাম যে স্লোয়ার পপুলেশন, লাস্ট প্যারাতে আছে, দেখো, স্লোয়ার পপুলেশন গ্রোথ। এই যে যদি ধীরগতির জনসংখ্যা বৃদ্ধি হয়, তাহলে কি হয়? পিপল আর প্রিফারিং টু পুট দেয়ার চিলড্রেন ইন প্রাইভেট স্কুল। তার মানে কি পছন্দ করছে মানুষেরা কোথায় দিতে তাদের বাচ্চাদের? প্রাইভেট স্কুলে। তাহলে অপশন নাম্বার বি। এবারে ট্রু ফলস আর সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। ইউবিআই ইজ দ্য লার্জেস্ট লেন্ডার ইন ইন্ডিয়া। ইউবিআই কি ছিল? এসবিআই ছিল। তাহলে এটা হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট কি দেবো আমরা? এই যে দ্য রিপোর্ট বাই দ্য রিসার্চ উইং অফ ইন্ডিয়াস লার্জেস্ট লেন্ডার এসবিআই। তাহলে এই জায়গাটা থেকে এইটুকুটা যদি আমরা দিয়ে দিই, এটা 1 নম্বর প্রশ্নের সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। এসবিআই, ইউবিআই হবে না। এরপরে কি দেওয়া আছে? দ্য রিপোর্ট হ্যাজ কশনড দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পলিসি মেকার্স। মানে এই যে প্রতিবেদনটা, এটা কি কশন মানে সতর্ক করে দিয়েছে, দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পলিসি মেকার্স মানে সরকার এবং নীতি নির্ধারণকারীদের। তাহলে এটা তো ট্রু হবে, এটা হয়ে যাবে ট্রু। এটা তো সতর্ক করেছে, এখানে লেখাই আছে তো। ওয়ান্ট, দ্য রিপোর্ট ওয়ান্ট, ইট ওয়ান্ট India's strength of demographic divide and could actually turn into India's disadvantage by 2030 it want। তাহলে এইটা যদি আমরা দিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে সেকেন্ড কোশ্চেনের সাপোর্টিং স্টেটমেন্ট। ঠিক আছে, এরপরে কি বলেছে? The birth rate in Karnataka in 2011 was 9.5%। 2011 সালে কর্ণাটকার বার্থ রেট মানে জন্মহারটা 9.5% ছিল কি? দেখি আমরা, 9.5%ই ছিল। 1971 ছিল 6.1%, আর 9.5% ইন 2011। তাহলে এটা হয়ে যাবে সাপোর্টিং স্টেটমেন্ট এখান থেকে পুরোটা দেবো। দ্য রিপোর্ট সেড কর্ণাটকা হুইচ হ্যাজ সিন আ ডিক্লাইন ইন বার্থ রেট over the last few decades that has led to the share of those over 60 years increasing to 9.5% in 2011 from আচ্ছা, এতদূর পর্যন্ত আমরা যদি দিয়ে দিই, তাহলে এটা হবে 3 নম্বর প্রশ্নের সাপোর্টিং স্টেটমেন্ট। আর এটা কি হবে, ট্রু নাকি ফলস? এটা হয়ে যাবে ট্রু। ঠিক আছে, এরপরে প্রশ্নগুলো আছে। হোয়াট অ্যাকর্ডিং টু আ রিপোর্ট উইল হ্যাপেন ইফ ইন্ডিয়া ফেলস টু ফোকাস অন এডুকেশন। দেখো, বলছে ভারত যদি এডুকেশনের উপর মানে পড়াশুনো বা শিক্ষা দীক্ষার উপরে যদি ফোকাস করতে না পারে, জোর যদি না দিতে পারে, তাহলে কি হবে? ওই রিপোর্টে কি বলা হয়েছে? যদি ভারত
শিক্ষা দীক্ষার উপরে যদি ফোকাস না করতে পারে তাহলে ভারত কখনোই কিন্তু ডেভেলপড কান্ট্রি হতে পারবে না। তাহলে এটা যদি আমরা অ্যান্সার লিখি তাহলেই হবে। তাহলে আমরা কি করব, এখান থেকে এটা করব, ইফ ইন্ডিয়া ফেলস টু ফোকাস অন এডুকেশন, এখান থেকে এটা আমরা আগে লিখব, ইফ ইন্ডিয়া ফেলস টু ফোকাস অন এডুকেশন, তারপর আমরা কি দেব, কমা দেব, ইন্ডিয়া উইল নেভার বিকাম এ ডেভেলপড কান্ট্রি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখবো, ইফ ইন্ডিয়া ফেলস টু ফোকাস অন এডুকেশন, দিয়ে কমা দিব, ইন্ডিয়া উইল নেভার বিকাম আ ডেভেলপড কান্ট্রি। এরপরে কি আছে, হোয়াট ডাজ দ্য পপুলেশন গ্রোথ ট্রেন্ড ইন্ডিকেট, পপুলেশন গ্রোথ ট্রেন্ড অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির যে ধারাটা সেটা আমাদেরকে কি বোঝাচ্ছে, দেখো এখানেই দেওয়া আছে, এই যে the population growth trend indicates that incremental population growth has been stagnant in the last 2 decades at approximately 18 crore। তাহলে এইখানটা আমরা দিব, এটা যদি আমরা পুরোটা লিখে দিই এখান থেকে এত দূর পর্যন্ত, তাহলে এটা হয়ে যাবে আমাদের সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার। শুধু এইটুকুটা লিখতে হবে, কোনো কিছু করার দরকার নেই। দ্য পপুলেশন গ্রোথ ট্রেন্ড ইন্ডিকেটস দ্যাট ইনক্রিমেন্টাল পপুলেশন গ্রোথ হ্যাজ বিন স্ট্যাগনেন্ট, অর্থাৎ যে ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির যে হারটা আছে সেটা কি হ্যাজ বিন স্ট্যাগনেন্ট অর্থাৎ স্থির আছে, ইন দ্য লাস্ট 2 decades মানে 2 দশক ধরে, আর অ্যাপ্রক্সিমেটলি 18 crore মানে 18 কোটিতে এটা স্থির আছে। তাহলে ওইখান থেকে এইখান থেকে এত দূর আমরা পর্যন্ত শুধু এইটুকুটা লিখলেই হয়ে যাবে। তাহলে ওটা আমরা লিখবো, এটা আমি আর নতুন কিছু লিখছি না, তোমরা ওটা লিখে নেবে। এরপরে কি বলছে, হোয়াট ওয়াজ দ্য বার্থ রেট ইন কর্ণাটকা ইন 1971, তাহলে আমরা কি করব, দ্য বার্থ রেট এখান থেকে লিখবো, দ্য বার্থ রেট ইন কর্ণাটকা ইন 1971, এরপরে লিখবো ওয়াজ, 1971 কত ছিল, 6.1%, 6.1% বার্থ রেট ছিল 6.1%, আর 2011 ছিল 9.5%। হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ স্লোয়ার পপুলেশন, ধীরগতির যে জনসংখ্যা বৃদ্ধি সেটার ফলে কি হয়, কি হয় আমি বললাম, দেখো লাস্ট প্যারাতে দেওয়া ছিল যে সমৃদ্ধি বা সচ্ছলতা বৃদ্ধি পায় উইথ দ্য অ্যাফ্লুয়েন্স দ্যাট কামস অ্যাজ এ রেজাল্ট অফ স্লোয়ার পপুলেশন গ্রোথ, মানে কি সচ্ছলতা তোমার বাড়বে, স্বাভাবিক তুমি জীবনযাপনটা তোমার অনেক স্ট্যান্ডার্ড অফ লিভিংটা তোমার ঠিকঠাক হবে, আর কি পিপল আর প্রিফারিং টু পুট দেয়ার চিলড্রেন ইন প্রাইভেট স্কুল, মানে কি মানুষ কি করবে, তাদের শিশুদের প্রাইভেট স্কুলে পাঠাতে পারবে। তাহলে ওটার অ্যান্সার এটা লিখলেই হবে। আগে আমরা লিখবো দ্য রেজাল্ট অফ স্লোয়ার পপুলেশন, এটা আমরা লিখবো দ্য রেজাল্ট অফ স্লোয়ার পপুলেশন, এরপরে লিখবো ইজ দ্যাট, আচ্ছা দ্যাট না, ইজ ইনক্রিজেস, বাড়ায়, কি বাড়ায়, সমৃদ্ধি সচ্ছলতা, ইট ইনক্রিজেস অ্যাফ্লুয়েন্স and encourages people to put their children in private schools। তাহলে কি লিখলাম, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ স্লোয়ার পপুলেশন, তাহলে আমরা কি লিখবো, দ্য রেজাল্ট অফ, এটা আগে লিখবো আমরা, দ্য রেজাল্ট অফ স্লোয়ার পপুলেশন ইজ, ইট ইনক্রিজেস, ইজ ইট ইনক্রিজেস
is it increases affluence and encourages people to put their children in private schools. ঠিক আছে, তাহলে এবার গ্রামারে চলে আসি। গ্রামারে কি বলেছে দেখো, fill in the blanks with appropriate articles and preposition। তার আগে এখানে আছে, দাঁড়াও, কারেক্ট অল্টারনেটিভ, 4 pedestrians had been killed, was being killed, were killed। pedestrians মানে হচ্ছে যারা মানে হেঁটে হেঁটে চলা ব্যক্তি, তাদের কথা বলা হচ্ছে, পথ চলিত ব্যক্তি যারা হয়। 4 pedestrians মানে 4জন ওইরকম মানুষকে, পথে যারা চলছিল সেরকম মানুষকে কি বলেছে, had been killed, was being killed নাকি were killed when a truck, এটা was being ও হবে না, had been ও হবে না, এটা were killed হবে, ঠিক আছে, past tense এ হবে, were killed when a truck rammed, was ramming, has rammed। এখানে হ্যাজটা হবে না, হ্যাজটা ভুল করে ছাপানো হয়েছে, এটাও rammed হবে, ঠিক আছে, past tense এ হবে, was ramming ও হবে না, has rammed ও হবে না, into a Maruti 800। the driver of the truck মানে কি বলছে, when a truck মানে কি, একটা বড় লরি কি করেছে, র্যাম্পড কথাটার মানে হচ্ছে সজোরে আঘাত মারা, কোথায় আঘাত মেরেছে, মারুতি 800-এ। দ্য ড্রাইভার অফ দ্য ট্রাক, ট্রাকের যে ড্রাইভার ছিল, হ্যাজ অ্যাবসকন্ডেড, ইজ অ্যাবসকন্ডিং, অ্যাবসকন্ডেড ইজ, আচ্ছা এটা ডবল ডবল দিয়ে দেওয়া হয়েছে, এটা হবে অ্যাবসকন্ডেড, মানে পুরোটাই কিন্তু পাস্ট টেন্সে আছে। অ্যাবসকন্ডেড মানে হচ্ছে আত্মগোপন করা। দ্য ড্রাইভার অফ দ্য ট্রাক অ্যাবসকন্ডেড অ্যান্ড দ্য পুলিশ ইজ স্টিল লুকিং ফর হিম। লুকিং ফর মানে তোমরা জানো খোঁজাখুঁজি করা, এখনো কিন্তু খোঁজাখুঁজি করছে, তাহলে এটা পুরোটাই পাস্ট টেন্সে হবে। এরপরে কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। আর্টিকেল প্রিপোজিশন করতে হবে, ব্ল্যাক ম্যাজিক কালা জাদু, ইজ অফ গ্রেট ইন্টারেস্ট টু সার্টেন পিপল, ইট ইজ বিলিভড দ্যাট মেনি এ ইউথস, ইয়াং ইউথস, এখানে কিছু একটা ভুল থাকতেও পারে, মেনি আর ইউথস অফেন ফাউন্ড ইনভলভড ইন প্র্যাকটিসিং ইট, তাহলে অফ এ ইন, ঠিক আছে। এরপরে ডু অ্যাজ ডাইরেক্টেড, শি ইজ দ্য বেস্ট ড্যান্সার ইন স্কুল, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং বেটার। তাহলে বেটার যদি আমরা বেস্ট থেকে বেটারে আনছি, বেটার দ্যান মানে কম্পারেটিভ ডিগ্রিতে আনতে হবে, এটা বেস্ট দেওয়া আছে মানে এটা সুপারলেটিভে আছে, তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে আনতে গেলে আমাদেরকে কি করতে হবে, এটা লিখবো আমরা কি, শি ইজ বেটার দিয়ে করতে হবে, বেটার দ্যান, কম্পারেটিভ ডিগ্রিতে আমাদেরকে কিন্তু দ্যান দিতে হয়, বেটার দ্যান এনি আদার ডান্সার ইন স্কুল, এনি আদার ডান্সার ইন স্কুল, ঠিক আছে। এরপরে কি আছে, ভয়েস চেঞ্জ আছে, হু হ্যাজ টট ইউ টু প্লে দ্য পিয়ানো। দেখো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, হু হ্যাজ টট ইউ টু প্লে দ্য পিয়ানো। আচ্ছা হু দিয়ে যখন থাকবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তখন হুটা কি হয়ে যায়, যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে আনবো, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, তাহলে আমরা অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভে আনবো তাহলে কি হয়ে যাবে, হুটা হয়ে যাবে বাই হুম। তাহলে এটা কি করব আমরা, বাই হুম, বাই হুম, আচ্ছা এখানে ইউ আছে আর এখানে হ্যাজ আছে, তাহলে ইউ এর আগে আসবে কিন্তু তাহলে হ্যাজটা হয়ে যাবে হ্যাভ, তাই না। ইউ এর পরে, ইউ এর সামনাসামনি ইউ এর আগে থাকলে কি হয়, ইউ এর আগে বা পরে থাকলে আমরা জানি হ্যাজ কখনো হয় না, হ্যাভ হয়। তাহলে বাই হুম হ্যাভ ইউ, আচ্ছা আমরা প্যাসিভ ভয়েসে করছি মানে হ্যাজ দেওয়া আছে, তাহলে এখানে হ্যাভ দিলাম আমরা, তাহলে বিন দিতে হবে, ভার্বের থার্ড ফর্ম ইউজ করব, টটি থাকবে, হ্যাভ ইউ বিন টট টু প্লে দ্য পিয়ানো, টু প্লে দ্য পিয়ানো, কোশ্চেন মার্কটা কিন্তু দিতেই হবে, আমরা ন্যারেশন করার সময় কিন্তু কোশ্চেন মার্কটা তুলে দিই। হুররা, হুরে ইন্ডিয়া হ্যাজ ওয়ান টুডেজ ম্যাচ, ক্রাইড দ্য বয়, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। দেখো ন্যারেশন চেঞ্জ করতে হবে, আর এটা কি সেন্টেন্সে আছে বলো, এটা আছে তোমার এক্সক্লেমেটারি সেন্টেন্সে। তাহলে এক্সক্লেমেটারি সেন্টেন্সে এরকম যদি থাকে, হুররে, অ্যালাস, এই ধরনের যদি থাকে, তখন আমরা কি করি, এক্সক্লেমড উইথ, এবারে কি এটা হাসি খুশিতে আছে নাকি দুঃখে আছে আমাদেরকে দেখতে হবে।
তাহলে হুররে ইন্ডিয়া হ্যাজ ওয়ান টুডেজ ম্যাচ ক্রাইড দ্য বয়, ছেলেটি কিন্তু কাঁদছিল কিন্তু এটা কিন্তু দুঃখের কোনো ব্যাপার নয়, কারণ ইন্ডিয়া জিতে গেছে, ম্যাচ জিতে গেছে, তার মানে কাঁদার কোনো ব্যাপার নয়। তার মানে এখানে কিন্তু জয়ফুলি, এটা কিন্তু জয়ফুলি, তাহলে এক্সক্লেমড উইথ জয় করতে হবে। তাহলে এটার অ্যান্সার আমরা কি করব? এটার অ্যান্সার করব দ্য বয়, হুররে এটা উঠে যাবে, এক্সক্লেমড উইথ, এখানে করব ওটা উঠিয়ে এক্সক্লেমড উইথ জয় হবে, তাই না? এক্সক্লেমড উইথ জয়, এটা তো আনন্দেরই ব্যাপার, ভারত জিতে গেছে। দ্য বয় এক্সক্লেমড উইথ জয়, এরপরে আমরা করব দ্যাট ইন্ডিয়া হ্যাজটা হয়ে যাবে হ্যাড ওন টুডেজ ম্যাচটা হয়ে যাবে দ্যাট ডেজ ম্যাচ। ঠিক আছে, এরপরে চলে আসো ফ্রেজাল ভার্ব। হোয়াই ডু ইউ টলারেট ইয়োর, সরি, হার রুডনেস, টলারেটটা কি হয়? টলারেট হয়ে যাবে পুট আপ উইথ, তাহলে এটা হয়ে যাবে কি পুট আপ উইথ। টলারেট মানে কি সহ্য করা, তাই না? আচ্ছা, রিজেম্বলস, শি রিজেম্বলস মানে দেখাশোনা করা, হার মাদার রিজেম্বলস মানে তোমরা জানো টেক আফটার, তাহলে এটা হয়ে যাবে টেক্স আফটার, টেক্স আফটার, যেহেতু এস অ্যাড করা আছে। দ্য মনসুন উইল সুন বিগিন, বিগিন মানে হয়ে যাবে এটা সেট ইন, তাহলে এটা হয়ে যাবে কি সেট ইন। চলো এবার আনসিন থেকে ওয়ার্ড খুঁজি। স্টিল, লাস্ট্রাস, রাইজিং, লং লাস্টিং। স্টিল মানে কি স্থির, তার মানে কি ওখানে ছিল স্ট্যাগনেন্ট, স্ট্যাগনেন্ট। আচ্ছা, লাস্ট্রাস মানে ওই সচ্ছলতা, সেখানে ছিল অ্যাফ্লুয়েন্স, অ্যাফ্লুয়েন্স। রাইজিং উদিত হওয়া, ইমার্জিং ওখানে ছিল ইমার্জিং, উদীয়মান বা উদিত হচ্ছে যেটা আর কি, ইমার্জিং হবে। লং লাস্টিং, লং লাস্টিং মানে অনেক দিন ধরে চলা বা চিরকাল থাকা, সেটা ছিল এখানে পারপেচুয়ালি, পারপেচুয়ালি। আচ্ছা, এই ওয়ার্ডগুলো কোথায় আছে? স্ট্যাগনেন্ট, অ্যাফ্লুয়েন্স, পারপেচুয়ালি আর একটা ইমার্জিং। ওয়ার্ডগুলো কোথায় আছে? এখানে দেখো হাইলাইট করাই আছে আগে থেকে, অ্যাফ্লুয়েন্স আর কি ইমার্জিং, এখানে দেখো ইমার্জিং আছে, আর কি আছে? স্ট্যাগনেন্ট ছিল, স্ট্যাগনেন্ট, এখানে দেখো স্ট্যাগনেন্ট আছে, আর একটা কি ছিল? পারপেচুয়ালি, পারপেচুয়ালি, ঠিক আছে? পারপেচুয়ালি, ইমার্জিং, স্ট্যাগনেন্ট আর এখানে আছে অ্যাফ্লুয়েন্স। তাহলে হয়ে গেল। এবার আনসিনে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য নিড অফ ফিজিক্যাল এক্সারসাইজ, অর্থাৎ শারীরিক যে ব্যায়াম, শারীরিক যে কসরত, তার যে প্রয়োজনীয়তা প্রত্যেক দিন সকালবেলা, সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। দেখো আমি এখানে প্যারাগ্রাফটা লিখে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিতে পারো। আচ্ছা, এখানে প্রথমে আমার লেটারটা চলে এসছে। নিড অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ঠিক আছে? দেখো আমি কি লিখেছি, ফিজিক্যাল এক্সারসাইজ প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন মেনটেনিং গুড হেলথ অ্যান্ড ওভারঅল ওয়েলবিং, অর্থাৎ শারীরিক কসরত প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল, মানে আমাদের দৈনন্দিন জীবনে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে ইন মেনটেনিং, মানে আমাদের হচ্ছে ভালো একটা শরীর, গুড হেলথ রাখার জন্য।
আর কি ওভারঅল ওয়েলবিং মানে হচ্ছে সব দিক থেকে ঠিকঠাক রাখার জন্য আমাদের কি বলছে ফিজিক্যাল এক্সারসাইজটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইট কিপস আওয়ার বডি ফিট, এটা আমাদের শরীরকে ফিট রাখে, অ্যাক্টিভ রাখে, আর কি এনার্জেটিক রাখে, সবসময় স্ফূর্তি থাকে শরীরে। রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইমপ্রুভস ব্লাড সার্কুলেশন, অর্থাৎ প্রত্যেক দিন যদি আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের কিছু না কিছু থাকে, শারীরিক কিছু না কিছু আমরা কসরত করি, তার ফলে কি হয়, ইমপ্রুভস ব্লাড সার্কুলেশন, মানে শরীরে যে রক্তের যে সঞ্চালন সেটা আমাদের আহ, আরো ইমপ্রুভ করে, উন্নত করে। স্ট্রেংথেনস মাসলস, অর্থাৎ আমাদের পেশিদেরকে শক্তিশালী করে। অ্যান্ড বোনস, মানে আমাদের হাড়গুলোও শক্তিশালী হয়। অ্যান্ড হেল্পস ইন প্রপার ডাইজেশন অফ ফুড, অর্থাৎ খাবারের যে আমাদের পাচন ক্রিয়া সেটা আমাদের ঠিকঠাক থাকে। ইট অলসো ইনক্রিজেস ইমিউনিটি, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের আরো বাড়িয়ে দেয়। অ্যান্ড ইনাবলস আস টু ফাইট ডিজিজেস এফেক্টিভলি, মানে ওটাই বলছে রোগেদের সাথে আমাদের লড়ার যে ক্ষমতাটা সেটা বাড়ায়। আর কি এক্সারসাইজ ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট টু ফর মেন্টাল হেলথ, মানে মানসিক যে আমাদের স্বাস্থ্য সেটার জন্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ইট রিডিউসেস স্ট্রেস, আমাদের চিন্তা ভাবনা স্ট্রেস যেটা হয়, অ্যাংজাইটি উদ্বিগ্নতা, ডিপ্রেশন হতাশা। অ্যান্ড হেল্পস আস রিমেইন চিয়ারফুল, সবসময় আমাদেরকে আনন্দে মানে রাখে। অ্যান্ড কনফিডেন্ট, আত্মবিশ্বাস আমাদের সবসময় পরিপূর্ণ থাকে। স্টুডেন্ট শুড ডেভেলপ দ্য হ্যাবিট অফ এক্সারসাইজিং এভরি মর্নিং, প্রত্যেকদিন সকালে স্টুডেন্ট যারা আছে, ছাত্রছাত্রী যারা আছে, তাদের এই হ্যাবিটটা রাখা উচিত। আর কি বলছে, বাই টেকিং পার্ট ইন গেমস, মানে খেলাধুলো করা, যোগা করা, জগিং করা, ফ্রি হ্যান্ড ফ্রি হ্যান্ড এক্সারসাইজ মানে অর্থাৎ তোমরা কোনো ওয়েট ছাড়াই যে এক্সারসাইজগুলো করে ফ্রি হ্যান্ডে, বুঝতে পেরেছো? সেই এক্সারসাইজগুলো করার কথা বলছে। আর হেলদি বডি লিডস টু আ হেলদি মাইন্ড, যদি আমাদের হেলদি বডি থাকে, সঠিক মানে হেলদি বডি মানে একটা সুস্বাস্থ্য যদি থাকে, স্বাস্থ্য যদি আমাদের ঠিক থাকে, তাহলে আমাদের মাইন্ডও কিন্তু, মনটাও কিন্তু আমাদের শান্তিতে থাকবে, তার স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে। হুইচ ইজ এসেনশিয়াল ফর সাকসেস ইন লাইফ, যেটা কিনা আমাদের সাকসেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাকসেস অর্থাৎ সাফল্য পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ হেলদি মাইন্ড, ঠিক আছে, মানে আমাদের মানসিক শান্তি যদি থাকে, তাহলে আমরা কিন্তু সাফল্য পাবো। দেয়ারফর ফিজিক্যাল এক্সারসাইজ ইজ নেসেসারি, তার জন্য ফিজিক্যাল এক্সারসাইজটা, শারীরিক যে আমাদের এক্সারসাইজ সেটা আমাদের দরকার ফর এভরিওয়ান টু লিড আ ডিসিপ্লিন অ্যান্ড হেলদি লাইফ, মানে একটা শৃঙ্খলাবদ্ধ লাইফ কাটানোর জন্য কিন্তু বলছে যে এক্সারসাইজ আমাদের করা। কেন বলছে দেখো, যদি তুমি ফিজিক্যাল এক্সারসাইজ সকালবেলা উঠে করো, তাহলে তোমার কি প্রত্যেকদিন সকালটা তোমার তাড়াতাড়ি শুরু হচ্ছে। তার মানে কি, সকালে যদি তুমি তাড়াতাড়ি ওঠো, তোমার দিনে তুমি আরো বেশি টাইম পাবে তোমার কাজ করার জন্য। আর দিনের যে রুটিনটা সেটা তুমি ঠিকঠাক করতে পারবে, মানে কখন তুমি কি করবে, বুঝতে পারলে? ওই জন্য বলছে যে ডিসিপ্লিন লাইফ। আর সকালে যদি তুমি তাড়াতাড়ি ওঠো, তার মানে তোমাকে রাতেও তাড়াতাড়ি ঘুমাতে হবে, বুঝতে পারলে? তাহলে সারাদিনের যে তোমার রুটিনটা, এটা একটা ডিসিপ্লিন, একটা শৃঙ্খলাবদ্ধ একটা রুটিন তোমার হয়ে যায়। এরপরে কি বলেছে রাইটিংটা দেখি। Suppose a tree plantation drive was undertaken by your school. Write a newspaper report within 100 words using the following words. আচ্ছা, নিউজপেপার রিপোর্ট লিখতে বলেছে, ঠিক আছে। তাহলে নিউজপেপার রিপোর্ট তুমি লিখবে, নেম অ্যান্ড লোকেশন অফ ইউর স্কুল, পয়েন্টগুলো দেওয়া আছে। ইনগ্রেশন অফ দ্য সেরিমনি, মানে উদ্বোধন কিভাবে হচ্ছে, আর তোমার স্কুলের নাম, লোকেশন, ঠিকানা ওটা দিতে বলেছে। পার্টিসিপেন্টস, কারা কারা অংশগ্রহণ করছে। প্রোগ্রাম টু মার্ক দ্য ডে, ওই প্রোগ্রাম মানে ওই দিনটাকে মনে রাখার জন্য যে প্রোগ্রাম হয়েছে সেটা। ডেট, টাইম অ্যান্ড প্লেস অফ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, মানে সময়, জায়গা, ঠিক আছে, আর তারিখ। এই যে গাছ লাগানোর যে আমরা প্রোগ্রামটা করছি, এটাতে বলছে জায়গা, মানে কোন স্থানে হচ্ছে, কোন ডেটে, কোন দিনে হচ্ছে, আর টাইমটা সেটা সম্বন্ধে দিতে হবে। আর কি গেস্ট, কারা কারা গেস্ট আছে। ডিটেইলস অফ দ্য প্রোগ্রাম, এর ডিটেলস দিতে বলেছে। এন্ড অফ দ্য প্রোগ্রাম। তাহলে এই পয়েন্টগুলো ইউজ করে করতে হবে। দেখো আমি লিখে দিয়েছি, এটা তোমরা তুলে নাও বা তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো। এটা আমি আর নতুন করে কিছু বলছি না, তোমরা এটা স্ক্রিনশট করে নাও। প্রত্যেকটা পয়েন্টকে ইউজ করে আমি এটা লিখে দিয়েছি, ঠিক আছে। আর লাস্ট আরেকটা দেখো, লেটার দেওয়া আছে, যেটা কিনা তোমার আধার কার্ড হারিয়ে গেছে এই নিয়ে তোমার একটা লেটার তোমাকে, জেনারেল ডায়েরি অ্যাকচুয়ালি তোমাকে লিখতে বলেছে,
দেখো, সাপোজ ইউ হ্যাভ লস্ট ইউর আধার কার্ড, নাও রাইট আ লেটার টু দ্য অফিসার ইন চার্জ অফ ইউর লোকাল পুলিশ স্টেশন ফর আ জেনারেল ডায়েরি। তুমি একটা জিডি করছো, জেনারেল ডায়েরি করছো, অ্যান্ড ফর ইটস রিকভারি, তার উদ্ধারের জন্য। ইউ শুড মেনশন দ্য ফলোয়িং পয়েন্টস, এই পয়েন্টগুলো ইউজ করতে হবে তোমাকে, ঠিক আছে? প্রত্যেকটা পয়েন্ট ইউজ করে আমি লেটারটা লিখে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারবে কীরকম ভাবে লিখতে হয়। তোমরা জানো, অনেক লেটার তোমরা লিখেছো, জানো তোমরা এখানে কাকে লিখছো, তোমরা লিখবে। টু দ্য অফিসার ইন চার্জ ঝাড়গ্রাম, আমি যেহেতু ঝাড়গ্রাম থেকে লিখছি তাই ঝাড়গ্রামের ঠিকানাটা আমি দিয়েছি, সাবজেক্ট দিয়েছি, সাবজেক্ট তোমরা অবশ্যই দিবে। এরপরে এটা দেবে, স্যার আই বেগ টু স্টেট দ্যাট আই হ্যাভ আনফর্চুনেটলি লস্ট মাই আধার কার্ড অন 12th ডিসেম্বর 2025। ডেটটা তোমরা চেঞ্জ করবে, নিজের মতো করে লিখবে, কবে আমি হারিয়েছি, 12th ডিসেম্বর অ্যাট অ্যারাউন্ড 4 PM। টাইমটাও দিয়েছি, কোথায় হারিয়েছি, নিয়ার দ্য জুবিলি মার্কেট ঝাড়গ্রাম। ডেসপাইট কেয়ারফুল সার্চিং আই হ্যাভ বিন আনএবল টু ট্রেস ইট। আমি অনেক সতর্ক করে, অনেক নিখুঁতভাবে খোঁজার পরও আমি এটা খুঁজে পাইনি। মাই আধার ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার, তোমার আধার কার্ডের নাম্বারটা তুমি দেবে, আমি দিয়েছি এটা একটা। মাই নেম ইজ, তোমার নামটা দেবে, বাবার নাম দেবে, সন অফ, রিসাইডিং, তুমি কোথায় থাকো, অ্যাট রঘুনাথপুর ঝাড়গ্রাম, তুমি তোমার অ্যাড্রেসটা দেবে। আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু রেজিস্টার জেনারেল ডায়েরি। এবার তুমি, মানে আমি রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি যে একটা জিডি নথিভুক্ত করতে রিগার্ডিং দ্য লস অফ মাই আধার কার্ড, আমার আধার কার্ড যে হারিয়ে গেছে এটা নিয়ে, অ্যান্ড হেল্প মি উইথ ইটস রিকভারি, এটা উদ্ধার করতে আমাকে সহায়তা করুন ফর ফিউচার রেফারেন্স, মানে ভবিষ্যতে যে আমার ব্যবহার হবে আধার কার্ডটা তার জন্য আমি বলছি। জেরক্স কপি অফ মাই আধার কার্ড ইজ অ্যাটাচড হেয়ার উইথ ফর ইউর কাইন্ড কনসিডারেশন। মানে এই যে আমি জিডিটা লিখেছি, এই যে আমি লেটারটা লিখেছি, তার সাথে আমি একটা আমার আধার কার্ডের জেরক্স আমি কিন্তু দিচ্ছি। আই শ্যাল বি হাইলি অবলাইজ টু ইউর ফর ইউর কোঅপারেশন, ঠিক আছে? আই শ্যাল বি হাইলি অবলাইজ টু ইউ ফর ইউর কোঅপারেশন, মানে আপনার যে সহযোগিতা তার জন্য কিন্তু আমি অবলাইজ থাকবো, মানে বাধ্য থাকবো, ঠিক আছে? থ্যাংকিং ইউ, ইউর্স ফেথফুলি, ইউর নেম, এটা তোমরা জানো। তাহলে হয়ে গেল তোমাদের আনসিন, সিন, আর এখানে রাইটিং, গ্রামার সবই হয়ে গেল। আর নেক্সট অন্যদিন আরেকটি ভিডিও নিয়ে আমি আবার হাজির হব, ঠিক আছে?